নমস্কার, বাংলা স্ফিয়ারের তৃতীয় ভিডিওয়ে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা বেশ কিছুটা একতরফা কভারেজ করে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমরা কেবল এই যে সাম্প্রদায়িক হিংসা, বিচ্ছিন্নভাবে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা, বিশেষ করে ইসকনের একজন সন্ন্যাসীকে কেন্দ্র করে চট্টগ্রামে যেসব কাণ্ড হয়েছে সেগুলো নিয়েই আমরা বেশি ব্যতিব্যস্ত। আমি ঠিক করলাম যে সেগুলো যেমন যেমন হচ্ছে তেমন তেমন হোক, এর অনেক কথা আপনারা টেলিভিশনের মাধ্যমে জেনেই যাচ্ছেন, আমার সেগুলো রিপিট করার কোনো অর্থ হয় না। অতএব আমি আমার মতো করে অনুসন্ধানে নেমেছি যে হাসিনার মতো একজন নেত্রী 15 বছর লাগাতার শাসন করার পরে কেন এইভাবে তার আসন থেকে উৎখাত হলেন, কি করে চোখের নিমেষে একটা গোটা দেশের মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। তাহলে সমস্যাগুলো ছিল কোথায়? একটা সমস্যার কথা আমরা সারাক্ষণই বলে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশে হাসিনার জমানায় কোনো গণতন্ত্র বলে কোনো বস্তু ছিল না। প্রতি 5 বছর অন্তর একটা নিয়ম রক্ষার নির্বাচন হতো এবং সেই নির্বাচন ছিল আগাগোড়া একটা রিগড ব্যাপার। কখনো মোটামুটি দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচনে ইলেকশন হয়নি, সিলেকশন হয়েছে। অর্থাৎ বিরোধীরা কেউ প্রতিদ্বন্দ্বিতাই করেনি, হাসিনার দল যেখান থেকে যেভাবে খুশি, যত ভোটে খুশি জিতে সংসদের আলো করতে বসে আছে। সুতরাং তার এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং সেই স্বৈরতন্ত্র চালিয়ে যাওয়ার জন্য বিরোধীদের উপর যাবতীয় অন্যায় অত্যাচার, এবং যখনই যে মাথা তুলেছে তারই মাথায় লাঠির ঘা মারা, এগুলো তো ছিলই। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় এখন চোখের সামনে আসছে, যেগুলো নিয়ে আমাদের দেশে খুব একটা বেশি চর্চা হয়নি। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতটাকে একটা হোলিস্টিক্যালি দেখতে গেলে এই অন্ধকারের দিকগুলো নিয়েও আলোচনা করা জরুরি। সেই জন্যই আজ আমি আপনাদের এমন একটা কাহিনী শোনাব, যে কাহিনী শুনলে সত্যিই আপনারা বিস্মিত হবেন এবং মনে করবেন, আচ্ছা এটাও কি সম্ভব? দেখুন, আজকে এটা প্রায় প্রমাণিত তথ্য যে হাসিনার 15 বছরের রাজত্বকালে বাংলাদেশের ব্যাংকের যত টাকা ঘুরপথে, চোরাপথে বিদেশে পাচার করা হয়েছে, টাকার ইতিহাসে এত বড় মানি হেস্টের ঘটনা বা ব্যাংকিং হেস্টের ঘটনা সম্ভবত আর ঘটেনি। আমি যে কথাটা বলছি জেনে শুনে বলছি, এবং কেন বলছি সেটা আপনাদের এবার একটু ব্যাখ্যা করছি। দেখুন, বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে তার বর্তমান গভর্নরের নাম হচ্ছেন আহসান মানসুর। আহসান মানসুর হচ্ছেন আপাদমস্তক একজন টেকনোক্র্যাট, বলতে পারেন অনেকটা ইউসুফের মতো, আমাদের ইউনুসের মতোই একজন বিশিষ্ট ইকোনমিস্ট, যিনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে, IMF-এ 27 বছর একটানা কাজ করেছেন। সেই মানসুর খুব সম্প্রতি আমেরিকার একটি কাগজকে বলেছেন যে ওই 27 বছরে IMF-এ কাজ করাকালীন তিনি কোনো দেশের কোনো সরকারকে
এইভাবে ব্যাংকের টাকা লুট করে বাইরে পাচার হতে দেখেননি। তিনি যখন এই কথাটা বলছেন তখন সেটাকে একেবারে গুরুত্বহীন নিছক অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা গায়ের জোরে উড়িয়ে দিতে চাইব হয়তো, কিন্তু তাতে বাকি বিশ্ব কর্ণপাত করবে না। এই ভদ্রলোক অর্থাৎ এহসান মনসুরের হিসেব অনুসারে হাসিনার 15 বছরের জমানায় কম করে 17 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের ব্যাংক থেকে বিদেশে চোরাপথে পাচার হয়ে গেছে। কে করেছে? বলাই বাহুল্য এইসব কাজ তারাই করতে পারে যারা ব্যাংকে নিয়ন্ত্রণ করতে জানে, ব্যাংকের ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করতে জানে। কিভাবে হয়েছে তার মধ্যে পরে আসছি। এহসান মনসুরের হিসেব মতো যদি 15 বিলিয়ন ইউএস ডলার হয়, তাহলে অসমর্থিত হিসেবটা হলো নিদেন পক্ষে 30 বিলিয়ন ডলার। এখন কোনটা সত্য কোন ফিগারটা আমি তার মধ্যে যাচ্ছি না, ধরে নিচ্ছি যদি 15ই সত্য হয়, তাহলে 1 বিলিয়ন ভারতীয় মুদ্রা মানে হচ্ছে আজকে যা এক্সচেঞ্জ রেট, তাতে যেহেতু টাকার অবনমন হচ্ছে ক্রমশ ভিসাভি ডলার, আজকে একটা ডলারের দাম ভারতীয় মুদ্রা হচ্ছে 88 টাকা। 1 বিলিয়ন মানে প্রায় 8,800 কোটি টাকা। এবার ইন্টু 15 করে নিন এবং সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করুন, একটা অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার পাবেন। আমার অনেক দর্শক বন্ধু শ্রোতা বন্ধু বলে, সুমনবাবু আপনি অঙ্কে খুব কাঁচা, সেই জন্য আমি আর অঙ্ক করার চেষ্টা করি না, আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। শুধু এইটুকু বোঝানোর জন্য যে টাকার পরিমাণটা কি ভয়ঙ্কর, সেটা জানতে পারার পরে আপনারা সবাই আমারই মতো একেবারে শিউরে উঠবেন। এখন এই টাকাগুলো এভাবে লুট করেছে কে? যারা করেছে তারা অবশ্যই হাসিনা সরকারের আমলের একেবারে সর্বোচ্চ পদে থাকা রাজনৈতিক নেতা এবং আমলারা, তারা এবং তাদের সঙ্গে যুগলবন্দি করেছেন বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় বেসরকারি কোম্পানি। উভয়ে মিলে জোট বেঁধে তারা এই কুকর্মটি করেছেন এবং তার ফলে বাংলাদেশের অর্থনীতির যে ইররিপেয়ারেবল ড্যামেজ হয়েছে, তার থেকে দেশটাকে তুলে আনা চারটিখানি ব্যাপার নয়। আজকে যে বাংলাদেশ বৈদেশিক ভাণ্ডারের প্রশ্নে, মুদ্রার ভাণ্ডারের প্রশ্নে একেবারে তলানিতে এসে ঠেকেছে, এমনকি ভারতীয়রাও বাংলাদেশের বাজারে মাল সরবরাহ করতে চাইছেন না, কেননা বিকজ অফ অ্যাকিউট শর্টেজ অফ ডলার তারা পেমেন্ট ডলারে পাচ্ছেন না, আর বাংলাদেশি টাকাতে কারুর আগ্রহ নেই। সুতরাং আজকে হাসিনা নিজে তো ডুবেইছেন, ডোবানোর আগে দেশের অর্থনীতিটা যাতে রসাতলে ডুবে যায় তার সম্পূর্ণ ব্যবস্থা করেই কিন্তু মহিলা তবে হেলিকপ্টারে চড়ে ভারতবর্ষে এসে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছেন। এখন কিভাবে তাহলে এটা সংগঠিত হতো?
মনসুর যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা এইরকম, যে এই যে অশুভ আঁতাত দুই পক্ষের মধ্যে, সরকারি স্তরের এবং রাজনীতি স্তরে সর্বোচ্চ কিছু লোক আর কিছু বড় কোম্পানি, তারা দেখল যে সবচেয়ে নরম জমি হচ্ছে ব্যাংক। তাহলে কি করতে হবে? কেননা ব্যাংক যদি একবার নিজেদের নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে এই কাজটা বাঁ হাতের খেল হয়ে যাবে। অতএব তারা কি করলেন, একদিকে তারা সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোলটা নিজেদের হাতে নিলেন। যেমন ধরুন আজ আমাদের রিজার্ভ ব্যাংকের কন্ট্রোল এখনো পর্যন্ত স্বাধীন ভারতের ইতিহাসে কোনো শাসক দল ডাইরেক্টলি নিতে পারেনি। সেই সম্ভাবনাও খুব অদূর ভবিষ্যতে আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, কোনো কোনো সময় রিজার্ভ ব্যাংকের গভর্নররা হয়তো একটু পক্ষপাতিত্ব করে থাকতে পারেন, কিন্তু তারা তাদের কাজকর্ম চালিয়েছেন নিজেদের স্বাধীনতা এবং অটোনমি সম্পূর্ণভাবে বজায় রেখে। বাংলাদেশের ক্ষেত্রে এই যে সেন্ট্রাল ব্যাংক, সেটাকে দখল করা ছিল এই লোকগুলির প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য হলো যে বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংককে চিহ্নিত করে সেইগুলোকে দখল করা এবং তাদের বোর্ড অফ ডাইরেক্টরসে সমস্ত নিজেদের লোক ঢুকিয়ে দেওয়া। এই ছকটা সম্পূর্ণ করার পরে এই ব্যাংকগুলো, সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড প্রাইভেট ব্যাংক সবাই মিলে তারা বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স লোন দেওয়া শুরু করলো এমন সব কোম্পানিকে যাদের কোনো অস্তিত্বই নেই, এমন সব ব্যক্তিকে যাদের ব্যাকগ্রাউন্ড চেক করার কোনো প্রয়োজনই এরা বোধ করেনি, এবং টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে এরা সব দেশ থেকে ভাগলবা হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে একদিন দেখা গেল বাংলাদেশের যে বৈদেশিক পুঁজির ভাণ্ডার, সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। আর এমন একটা সময় কিন্তু হাসিনা পলাতক হতে বাধ্য হলেন। যখন কোনো ব্যাংকের হোল বোর্ড হাইজ্যাক্ট হয়ে যায়, তখন কি হয়? তখন সেই বোর্ডের যদি আমাদের সব নিজের লোক থাকে, তাহলে তো আমরা যা খুশি তাই করিয়ে নেব। এক্স্যাক্টলি সেই ঘটনাটাই এখানে ঘটেছে। এই যে মনসুর সাহেব, ইনি গত অক্টোবর মাসে, মানে গত মাসেই ওয়াশিংটন গিয়েছিলেন IMF এর কাছে অর্থ সাহায্য চাইতে, এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে দেখুন, বাংলাদেশের সামনে খুব কঠিন সময় অপেক্ষা করছে। এটা যদি আমি গোপন রেখে আপনাদের কাছ থেকে কোনো লোন নেওয়ার চেষ্টা করি, সেটা ঠিক সৎ ব্যাপার হবে না। দেখুন, এমনিতেই বাংলাদেশ এখন একটা সাইকেল অফ ভেঞ্জেন্সের মধ্যে পড়ে আছে। একদিকে ভেঞ্জেন্স হচ্ছে রাজনৈতিক, কিছুটা সাম্প্রদায়িক, কিছুটা আবার পারস্পরিক কলহ এই সুযোগে মিটিয়ে নেওয়ার সুযোগ। সব মিলিয়ে একদিকে যেমন আইন শৃঙ্খলা প্রশ্নে চূড়ান্ত অস্থিরতা, অন্যদিকে তেমনি অর্থনীতির প্রশ্নে একেবারে কঙ্কালসার অবস্থা। এখন এর থেকে নিষ্কৃতির উপায় কি, এবং এরা কিভাবে ব্যাংক রব করেছে তার একটা দৃষ্টান্ত আপনাদের তুলে দিচ্ছি। হাসিনার সঙ্গে সঙ্গে হয় কিছুদিন আগে বা পরে আরও একজন ব্যক্তি
খুব ইম্পর্টেন্ট আওয়ামী লীগ নেতা, তিনিও দেশান্তরী হয়েছেন। তার নাম হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী। তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা এই ভদ্রলোকের মানি লন্ডারিং নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, তার তো একটা নিজস্ব ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে। তার যিনি মাথায় বসে আছেন এই মুহূর্তে, AKM এহসান, তিনি বলেছেন যে এই ভদ্রলোক একা যত টাকা বিদেশে পাচার করেছেন, তার সমতুল্য কোনো নজির হাসিনার জমানাতে নাকি নেই। এখন এই এহসান কোথায় আছেন, কোন গর্তে লুকিয়ে আছেন কেউ জানে না। তবে সম্প্রতি তিনি নাকি আল জাজিরাকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি উইচ হান্টের শিকার হচ্ছেন, যেহেতু তিনি আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং নেতা। অতএব এই ধরনের অপবাদ দিয়ে তাকে তার ভাবমূর্তি ম্লান করার চেষ্টা হচ্ছে এবং তার জন্য চরমতম শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করা হচ্ছে। দেখুন, যেটা আমরা কেউ বাইরে থেকে বসে বুঝতে পারিনি, সম্ভবত বাংলাদেশের মানুষও, আমজনতাও সেভাবে বুঝতে পারেনি, সেটা হলো গত বছর দুয়েক ধরেই বাংলাদেশের অর্থনীতি, যাকে বলে একটা ফুল ব্লোন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। এবং কিভাবে সেন্ট্রাল ব্যাংকের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, কিভাবে সেন্ট্রাল ব্যাংকের মাথায় যিনি বসেছিলেন হাসিনার জমানায়, তাকে গান পয়েন্টে রেজিগনেশন দিতে বাধ্য করা হয়েছিল, সেই কাহিনীও এখন আমাদের সামনে এসেছে। যে ভদ্রলোককে ক্ষেত্রে কাজ করা হয়েছিল তার নাম ছিল মোহাম্মদ আব্দুল মান্নান, ছিল মানে এখনো আছে। তিনি ছিলেন বাংলাদেশের ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর। দীর্ঘদিন দেশ থেকে পালিয়ে থাকার পরে খুব শিগগিরই 2017 পালিয়ে গেছিলেন। আবার হাসিনা জমানা পতনের পর তিনি ঢাকায় ফিরে এসেছেন। ফিরে এসে তিনি একটি গল্প বলেছেন, যে গল্পটা শুনলে সত্যি আপনার গায়ে কাঁটা দেবে। একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টরকে নিগ্রহ করা যায় কিনা, সেটা ভাবলেই আপনি বুঝতে পারবেন হাসিনা জমানার আসল চরিত্রটা ঠিক কেমন ছিল। এই ভদ্রলোক আব্দুল মান্নান বলেছেন যে তারিখটা ছিল 2017 সালের 5ই জানুয়ারি। তিনি সকালবেলা ব্যাংকের একটা বোর্ড মিটিং ছিল, সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন বলে খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে ড্রাইভারকে বলেছিলেন যে যত দ্রুত সম্ভব তুমি আমাকে অফিসে নিয়ে চলো। গাড়িতে হঠাৎ তার কাছে একটা ফোন আসে। ফোনটা কার ছিল? বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্সের চিফ। তিনি ফোন করে বলেন যে আপনি কোথায়? বলে আমি গাড়িতে।
কোথায় যাচ্ছেন? না আমার ব্যাংকে। না আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনি ইমিডিয়েটলি গাড়ি ঘুরিয়ে আমাদের হেডকোয়ার্টারে চলে আসুন। তখন তার সামনে তো আর কোনো রাস্তা নেই। দেশের মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের চিফ যদি টেলিফোন করে একজন সরকারি ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টরকে নির্দেশ দেয় যে আপনি বোর্ড ফোর্ড গুলি মারুন, এক্ষুনি গাড়ি ঘুরিয়ে আমাদের এখানে আসুন, তার কি করার থাকতে পারে? তিনি বলছেন আমি পৌঁছানোর পরে কি হলো, মিলিটারি এজেন্টরা আমার ফোন নিয়ে নিল, হাতের ঘড়ি নিয়ে নিল, পকেট থেকে ওয়ালেটটাও নিয়ে নিল। তারপর ইন্টেলিজেন্স চিফ তিনি মান্নান সাহেবকে সামনে বসিয়ে তার এই যে দীর্ঘ ব্যাংকিং লাইফ সেটা নিজের মুখেই তাকে শোনালেন এবং স্বতঃপ্রবৃত্তভাবে শোনালেন। এমনকি এই কথাও বললেন যে বাংলাদেশের গরিব মানুষের জন্য আপনি যা করেছেন মানুষ তা দীর্ঘদিন মনে রাখবেন। এই রকম একটা অবস্থার মধ্যে মান্নান সাহেবের মনে হয়েছিল যে তিনি মিছিমিছি সময় নষ্ট করছেন না তো। তারপরেই তাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলা হয় যে আপনি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে এটা হচ্ছে ইস্তফা দিচ্ছেন, তার চিঠি, সেই চিঠিতে দয়া করে সই করুন। তিনি তখন জিজ্ঞেস করেন কেন আমি এটা করব? তখন তাকে বলা হয় যে দেশের সর্বোচ্চ মহল থেকে এই আদেশ এসছে, অতএব এই আদেশ পালন না করলে তার পরিণতি কি হতে পারে সেটা আপনি ভালোই জানেন। মান্নান সাহেব ঢাকায় ফিরে সেই স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন, সেই মুহূর্তে আমার ইসলামের খলিফা আর্লি যুগের উসমানের কথা মনে পড়ছিল উসমানের উপরে কিভাবে ঘাতক বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তাকে নিকেশ করতে, এবং উসমান কিভাবে শেষ পর্যন্ত যতক্ষণ তার দেহে প্রাণ ছিল তিনি প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তিনি বললেন প্রথম দিকে ওরা আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন, প্রথমে নরম ভাষায়, তারপরে ধীরে ধীরে গরম ভাষায়, আর তারপরেই ইন্টেলিজেন্স চিফের ঘর থেকে তাকে একরকম হ্যাঁচড়াতে টেনে নিয়ে পাশের একটা ঘরে বসিয়ে দেওয়া হয়। তাই সেখানে তার সঙ্গে কি হয়েছিল সেটা বলতে এখনো এত লজ্জা বোধ করেন মান্নান সাহেব যে তিনি সাংবাদিকদের কাছে সেসব কথা বলতেই পারেননি। তিনি শুধু বলেছেন দ্য কাইন্ড অফ ইনডিগনিটিজ আই হ্যাড টু সাফার, আই ক্যানট স্পিক অ্যাবাউট দেম ইন পাবলিক। আমার রুচি, আমার শিক্ষা আমাকে সেটা অ্যালাউ করবে না। তারপরে তিনি কি করবেন, আর তিনি বললেন যে আমার তখন মাস্টার খেয়ে আমার সময় জ্ঞান সব কিছু আমি ভুলে গেছি,
এবং কখন যে সেই চিঠিতে সই করে দিয়েছি এতদিন পরে এখন আর সে কথা মনেও করতে পারি না। তারপরে যেটা অনিবার্য ছিল তিনি সেটাই করেছেন, অর্থাৎ আপনি বাঁচলে বাপের নাম। ওই মিলিটারি ইন্টেলিজেন্সের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাসায় এসে জামা কাপড় গুছিয়ে সেই যে তিনি দেশান্তরী হয়েছিলেন, আবার ঢাকায় ফিরেছেন, এই দিন কতক হলো। এই যে মিস্টার মনসুরকে সরিয়ে দিয়ে, মামুনকে সরিয়ে দিয়ে, তাহলে কাকে আনা হলো? ইসলামী ব্যাংকের দায়িত্বে আনা হলো এস আসলাম গ্রুপ নামে একটা ব্যবসায়িক সংস্থার কর্তা ব্যক্তিদের। এই এস আলম গ্রুপের ফাউন্ডারের নাম হচ্ছে সাইফুল আলম। তিনি জীবন শুরু করেছিলেন একজন মামুলি ব্যবসায়ী হিসেবে, তারপরে ধীরে 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 তার কপাল খুলতে থাকে। বিভিন্ন বিষয়ে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করেন, এমনকি বিদ্যুৎ এবং রিয়েল এস্টেটেও তার প্রতিপত্তি ধীরে ধীরে বাড়তে থাকে, বিশেষ করে হাসিনার জামানায়। এই মনসুরের মতে বা মান্নানের মতে এই আলম কোম্পানি হাসিনা সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামী ব্যাংকের কোষাগার থেকে প্রায় সব বৈদেশিক মুদ্রা লুট করার কাজটি খুব নিশ্চিন্তে পালন করে গেছেন। এছাড়াও আরো বেশ কয়েকটি কোম্পানির কন্ট্রোলিং ইন্টারেস্ট তৈরি হয়েছিল ব্যাংকের উপর, এবং সেই ব্যাংকগুলোকে মনে হতো যেন তারা ওই আর কি আমাদের যেমন মিন্ট আছে, যে টাকা ছাপানোর মেশিন হিসেবে তারা ব্যবহৃত হতো। এরা কারুর কোনো সুপারিশ, ডিউ ডিলিজেন্স ইত্যাদির পরোয়া করতো না। তাদের নিজেদের যেগুলো পেটোয়া কোম্পানি, যাদের সঙ্গে তাদের ঘুষের বন্দোবস্ত ছিল, তাদেরকে তারা ঢালাও লোন দিয়ে যেত, এই কথা জেনেই যে সেই টাকার কোনোদিন ফেরত পাওয়া যাবে না। এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাংকে এই টাকাগুলো 15 বিলিয়ন থেকে 30 বিলিয়নের মধ্যে যে কোনো একটা অঙ্ক হবে। এখনো পর্যন্ত সেটাকে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে দেখানো আছে। তো এই যদি ব্যাংকিং এর হাল হয়ে থাকে, এবং এই ধরনের সংগঠিত মাফিয়া টাইপ অপারেশন তো রাষ্ট্রের এবং সরকারের সর্বোচ্চ মহলের মদত ছাড়া কিছুতেই সম্পন্ন করা সম্ভব নয়। অতএব হাসিনার আজকের পরিণতি সবকিছু ভালো করে নৈর্ব্যক্তিকভাবে ভাবলে মনে হয় যে এটা অত্যন্ত স্বাভাবিক ছিল। তার সৌভাগ্য, তিনি ওই বিক্ষুব্ধ জনতার হাতে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়নি। সশরীরে, সুস্থ শরীরে তিনি তার
প্রাচীন আশ্রয়স্থল দিল্লিতে এসে বহাল তবিয়তে বিশ্রাম নিচ্ছেন। নমস্কার, ভালো থাকবেন।